আর এই যে আপনার মতো বিশেষ করে শিক্ষিত বাংলাদেশের অনেক শিক্ষিত জি। তরুণ বা হচ্ছে অনেকেই প্রবাসী ভাইরা আছে যারা দেশের বাইরে থাকে, তো তারাও কিন্তু এরকম একটা পরিকল্পনা রাখে যে দেশে ফিরে এসে বা ওখানে থেকেই খামার পরিচালনা করবে। তো আসলে আপনার কি মূলত মনে হয় এটা কি সম্ভব আসলে বাইরে থেকে মূলত করা? বাইরে থেকে আমরা অনেক কিছু ভাবতে পারি। এটা যে ফিজিক্যালি অনেক পরিশ্রম করা লাগে, এটা আসলে নিজে না থাকলে খামার ডেভেলপ করা অসম্ভব। হুম, যেটা বাস্তব একদম। হ্যাঁ। তো বাইরে থেকেও আমাদের টাকা হইলেই যে সবকিছু সম্ভব তা না কিন্তু। টাকা দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু এই ফিজিক্যালি এর পিছনে সময় না দিলে এটা অসম্ভব ডেভেলপ করা। হুম, হুম, হুম। এখানে অনেক কিছু খেয়াল রাখতে হয়। গরুর কখন প্রেগনেন্ট হচ্ছে, কখন কনসে ওর আসছে, হিটে আসছে, এগুলা খেয়াল করতে হয়। গরুর কখন কোন প্রবলেম হলে খেয়াল রাখতে হয়। এটা লেবার দিয়ে এগুলা সম্ভব না। এটা বায়োগ্যাসের ১ম কাঁচা গোবরটা এখানে দিতে হয়। এটা এটা হচ্ছে কাঁচা গোবরের সরাসরি গরুর থেকে যে গোবরটা আসতেছে গোবরটা ওই আসে গোবরটা সেটা এখানে 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 দিতে হয়, দিতে মানে হয়। এটা হচ্ছে একেবারে ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ। তাই না? গোবরটা জি, এসে এখানে এখানে ইয়ে করে প্রতিদিন ১২০ কেজি পরিমাণ গোবর আমরা এখানে দিই। এখানে দেন ১২০ কেজি। ১২০ কেজি গোবর দিই। আচ্ছা, তারপরে এখান থেকে এখান থেকে আসেন, এখান থেকে গোবরটা এখানে একটা আছে, নালা আছে, পাইপ দিয়ে করা আছে, এখানে একটা হাউস আচ্ছা, করা আছে। বায়োগ্যাস প্ল্যান্ট যেভাবে করে ওরা আরকি, হ্যাঁ, 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 এখানে বড় একটা হাউস করা। এখানে একটা বড় হাউস আছে, তাই না? হাউস করা। ওই গোবরটা এখানে ঢুকতেছে, এখানেই গ্যাস সৃষ্টি হতেছে। হ্যাঁ। আমি কি আপনাকে আচ্ছা, আচ্ছা। দেখাবো? আচ্ছা, এরকম একটা রিং এ কেমন কেঁচো থাকে নরমালি? গ্যাস তো ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, নরমালি কেমন এই থাকে? যে, এই যে, এই যে, এই যে তাই না? গেছে। এটাতে কি পরিমাণ গোবর দেওয়া আছে একটা আমার রিং এ? এখানে প্রায় ৫০-৬০ কেজি গোবর দেওয়া আছে। ৬০ কেজি। আর ৬০ এখানে কেজি। কেঁচো কি পরিমাণ থাকে? কেঁচো আছে, হাফ কেজি পরিমাণ কেঁচো আছে। হাফ কেজি, তাই না? হুম। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজীনগর গ্রামে, যেখানে মাহফুজুর রহমান নামের একজন শিক্ষিত যুবক বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে হয়েছেন সফল কৃষি উদ্যোক্তা। শুরুটা গরুর খামার দিয়ে হলেও এখন তার খামারের বর্জ্য দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট এবং সেই প্ল্যান্টের গ্যাসবিহীন গোবর থেকে উৎপাদন করছেন ভার্মিকম্পোস্ট বা জৈব সার, যা এই খামারে বাড়তি আয়ের উৎস হিসাবে যোগ করেছে নতুন মাত্রা। প্রিয় দর্শক, আমরা এখন মাহফুজুর রহমানের খামারের একেবারে মূল অংশে। তিনি কিন্তু এই গরু পালনের পাশাপাশি মাছ এবং মুরগিও পালন করে থাকেন। এখন আমরা অবস্থান করছি মাহফুজুর রহমানের গরুর শেডে। আমরা এখন আপনাদেরকে এই শেডের ভিতরে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে মাহফুজুর রহমান গরু পালন করছেন, এবং তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি কি উদ্দেশ্য নিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট এবং জৈব সারের যে শেড রয়েছে সেটি গড়ে তুলেছেন। আপনারা অবশ্যই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মাহফুজুর রহমান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আছি আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই আপনি একটু আপনার পরিচয়টা আমাদেরকে জি। দিন। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার বাড়ি হলো মানিকগঞ্জ সদর, কৃষ্ণপুর ইউনিয়ন, হাজীনগর গ্রাম। আচ্ছা, তো আমরা তো আজকে আপনার ডেইরি খামারে এসেছি। এর পাশাপাশি আমরা দেখলাম যে আপনি এখানে বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন, পাশাপাশি ভার্মি কম্পোস্টের শেড রয়েছে, সেখান থেকে আপনার জৈব সার উৎপাদন হচ্ছে। সবকিছু মিলায় একেবারে একটা পরিকল্পিত খামার যাকে বলে, যে খামারের এটা বলতে পারেন, জি। যতটুকু মানে সেভ করা যায়, যতটুকু হ্যাঁ, সেভ সেভ করা করা যায়। যায়। তো সবকিছু মিলায়া আমার কাছে খুবই ভালো লাগছে আপনার খামারটি। জি। তো আপনার এই খামারের যাত্রাটি কবে শুরু হয়েছিল? এটা ২০২২ সালে আমি শুরু করি। ২০২২ সালে, ২০২২ সালে শুরু। তাই না? ২ টা গরু দিয়ে আমার প্রথম শুরু। তাইলে আপনার খামারের যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে, তাই ২০২২ তো? সালে, জি। আচ্ছা, তখন শুরুতে আপনি কয়টা ২ গরু টা দিয়ে গরু শুরু? নিছি আমি। ২টা প্রথম গরু। আমার এই ২ টা গরু আমার ছিল। তখন বকনা এই ছিল। ২টা। জি, জি, জি। এইটা এবং ছোট হচ্ছে বকনা ওই ছিল। সাদাটা না? জি। এটা আপনার হচ্ছে বকনা কিনেছিলেন বকনা কিনেছিলাম। ২ টা গরু কিনেছিলাম আমি ১,৩০,০০০ টাকা দিয়ে। ১,৩০,০০০। কেরানীগঞ্জ থেকে। আমি ওখানে একটু কাজে গেছি। একটা কাজে ছিল আমার। হ্যাঁ। যাইয়া ওর খামারে দেখলাম যে গরু বিক্রি করবে। তখন আমি ওর কাছ থেকে ২ টা গরু নিয়ে আসলাম ১,৩০,০০০ টাকা দিয়ে। হুম, হুম। ওইখান থেকে আস্তে, আস্তে একটু হইলো। ও আসার পরে কনসেপ্ট করলো। আ কনসেপ্ট করার বাচ্চা হয়েছে, ২ টা বাচ্চা হয়েছে। ২ টারই ষাঁড় বাচ্চা হয়েছে। হুম, হুম। জেনারেশন। এরপর আরেকটা গাভী আমি কিনছি এখানে। পরেরটা। আচ্ছা, এরপর আস্তে, 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 আস্তে একটু, একটু হচ্ছে এখন আরকি। কতগুলো আছে গরু এখন আপনার এখানে? টোটালি আছে হলো ১১ টা। ১১টার মতো। জি। বাছুর সহ। বাছুর সহ ১১টা। জি। তো এই যে আপনার এই ডেইরি সেক্টরে আসা,
মানে এইটা তো পিছনের কোনো গল্প অবশ্যই ছিল, যে মানে কি মনে করে এখানে আসলেন? গরু পালা আসলে একটা পারিবারিকভাবে আমাদের পূর্বে থেকেই পারিবারিকভাবে আমাদের হয়ে আসে। আমার বাবা গরু পালতো। হ্যাঁ। ওই হিসাবে আমি পড়ালেখা শেষ করছি দেবেন্দ্র কলেজ থেকে, অনার্স মাস্টার্স করছি ইকোনমিক্সে। ওইভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, করি নাই তা না, তো আসলে ওই আশানুরূপ হয় নাই আমার। হুম। না হয়তো তখন আমি দেখলাম যে আমার এগ্রি সেক্টর, আমার জায়গা আছে বাড়িতে, আব্বার জায়গা আছে, আমরা 3 ভাই, আচ্ছা। আমি হলো ছোট, তো আমি বাড়িতে থাকি, এই জন্য হলো এগুলার সাথে জড়িত হওয়া। আচ্ছা। এইগুলো আস্তে আস্তে একটু পরিকল্পনা তো আছে, যে মিশ্র করতেছি, বায়োগ্যাস হচ্ছে, বাড়ির একটা খরচ সেভ হয়ে দিচ্ছে আমার, এখান থেকে কম্পোস্ট হইতেছে, কম্পোস্টটা আমি কিছু সেল করতেছি, একটু 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 করে হচ্ছে। আচ্ছা। আচ্ছা। তো এখন তো আসলে 2022 সালে শুরু করেছেন, সেক্ষেত্রে অবশ্যই এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে আপনার। অবশ্যই অবশ্যই তো এখনো মানে একেবারেই বলা যায় যে শুরুর দিকে এখনো শুরুর দিকে আছে। শুরুর দিকে আছে। তো তারপরেও এই সময় পর্যন্ত যে আপনার এই যে 2টা থেকে শুরু করে এখন প্রায় 11টার গরু, তো এই যে এই যাত্রায় আপনার হচ্ছে কি মনে হচ্ছে যে আসলে এই ডেইরি সেক্টরে হচ্ছে কেমন হচ্ছে সম্ভাবনা যে আছে? তা না, ওই আমি নিজেই পরিশ্রম করি, হুম হুম পাশাপাশি একটা লোক আছে ডেইলি বেস থাকে, দুধ বিক্রি করে তো আসলে হয় না, হুম হুম দুধের টাকা দিয়ে ওদের খাবারের টাকা হয়, যে খরচ বাড়তি যে খরচটা ওইটা আমার, যে বাছুর টেগুলো আসতেছে, হুম ওই বাছুর বাচ্চাটা যেটা আসতেছে ওইটা আমার একটা প্রফিটের একটা অংশ থেকে যাচ্ছে এখানে। হুম হুম। এটাই আসলে এভাবেই আগাচ্ছি আমি। আচ্ছা। তো কি চ্যালেঞ্জ আসে বলেন তো, যে আসলে আপনি এই সময়ের মধ্যেও আপনি আসলে মেইন চ্যালেঞ্জ কি কি ফেস করেছেন? চ্যালেঞ্জ ফেস করছি এখানে, ওদের খাবার দাবার এর মূল চ্যালেঞ্জটা, ইনকামের যে ওদের যে দুধ দিয়ে যে ইনকাম আসতেছে আসলে হচ্ছে না, ওই নিজেরই আউট ইনকাম, অন্য ইনকাম থেকে আমার এখানে ইনভলভ করা লাগে। এটা হবে আস্তে আস্তে, তবে একটু সময় লাগবে, আমার আর একটু সময় লাগবে। এটা হবে না যেটা না, আশাবাদী আমি হবে। আর কোনো রোগ বালাইয়ের দিক থেকে কি মনে হয়? রোগবালাই হয়, রোগবালাই আমাদের মানিকগঞ্জ সদর উপজেলার যে প্রাণী সম্পদ অফিস, এটা সার্বিক সহযোগিতা করে আমাকে, আচ্ছা। সার্বিক সহযোগিতা যখন যা লাগে ওদেরকে বললে আসে, বা আমি কোনো ট্রিটমেন্ট ওদের কাছে বললে ওরা আমাকে ট্রিটমেন্ট দেয়, তাৎক্ষণিক একটা ট্রিটমেন্ট দেয় ওরা। মানে আপনি সার্বক্ষণিক তাদের সাথে জি যোগাযোগ জি জি রাখেন। জি জি। আর আপনার এই যে গরুগুলো এখানে আছে, এই গরুগুলোকে আপনি কি খাওয়ান? এদেরকে আমার ঘাস লাগানো আছে, 70% জায়গায় আমার ঘাস আছে, ওই নেপিয়ার ঘাস, হুম নেপিয়ার ঘাস খাওয়াচ্ছি, ঘাসটাই বেশি খাচ্ছে। এই যে এখানে ঘাস কেটে আনছি, ঘাসের মেশিন আছে। দানাদার খাবার বলতে ভুসি, ভুট্টা, ভুট্টা ধান মিক্সড করে যে ভাঙায় ওটা খাওয়াচ্ছি, গমের ভুসি দিয়ে, হুম। ওটাই খাওয়াচ্ছি আমি, এক্সট্রা কোনো খাওয়াচ্ছি না। আচ্ছা। আর ভবিষ্যতে আপনার এই ডেইরি খামার নিয়ে আপনার স্বপ্ন বা পরিকল্পনা? আমার স্বপ্ন অবশ্যই আছে, এখানে আমার এখন জাত নির্বাচন করতেছি আমি, গরুর ডেভেলপ হচ্ছে আমার এখানে, এখন দুধ হচ্ছে আমার 10 লিটার 12 লিটার ম্যাক্সিমাম 15 লিটার, আমাকে আরও ডেভেলপ করতে হবে, এখানে জাত নির্বাচন করতে হবে, যে ভালো মানের যে জাতটা আছে ওই জাতটাকে নিয়ে আসতে হবে। আমার জাত নির্বাচন করে একটা সময় আমার প্রফিট হবে। হ্যাঁ, সেটা জাত কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ। আপনার এই যে বাজার থেকে যে গরুগুলো আমরা কিনি, বা আমরা তো নর্মালি বাজার থেকে কিন্তু সরাসরি খামারিদের থেকে সংগ্রহ করতে পারি না, দেখা না যাচ্ছে না দালালদের না, থেকে নিতে হয়। ওদের তো তো তাদের কথার সাথে তো কোয়ালিটি মিলে না। মিলে না। তো সেক্ষেত্রে আপনার যে জাত উন্নয়ন বলতেছেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জি হবে আমার জি মনে জি। হয়। আচ্ছা। আর এই যে আপনার মতো বিশেষ করে শিক্ষিত, বাংলাদেশের অনেক শিক্ষিত জি। তরুণ, বা হচ্ছে অনেকেই প্রবাসী ভাইরা আছে যারা দেশের বাইরে থাকে, তো তারাও কিন্তু এরকম একটা পরিকল্পনা রাখে যে দেশে ফিরে এসে বা ওখানে থেকেই খামার পরিচালনা করবে। তো আসলে আপনার মূলত কি মনে হয় এটা কি সম্ভব আসলে বাইরে থেকে মূলত করা? বাইরে থেকে আমরা অনেক কিছু ভাবতে পারি, এটা যে ফিজিক্যালি অনেক পরিশ্রম করা লাগে, এটা আসলে নিজে না থাকলে খামার ডেভেলপ করা অসম্ভব, যেটা বাস্তব একদম। হ্যাঁ। তো বাইরে থেকে আমাদের টাকা হইলেই যে সবকিছু সম্ভব তা না, কিন্তু টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এই ফিজিক্যালি এর পিছনে সময় না দিলে এটা অসম্ভব ডেভেলপ করা। হুম হুম হুম। এখানে অনেক কিছু খেয়াল রাখতে হয়, গরুর কখন প্রেগনেন্ট হচ্ছে, কখন কোন আসছে, হিটে আসছে, এগুলা খেয়াল করতে হয়, গরুর কখন কোন প্রবলেম হলে খেয়াল রাখতে হয়, একটা লেবার দিয়ে এগুলো সম্ভব না, হয় না। এই জন্য দূর থেকে বসে এগুলো অনেক কিছু অনেকে ভাবতে পারে, ফিজিক্যালি এখানে সময় দিতেই হবে। মানে যদি করতে চায় সেক্ষেত্রে পরিকল্পনা থাকতে পারে, বাট থাকতে পারে, অবশ্যই দেশে এসে অবশ্যই করতে দেশে এসে হবে। করতে হবে, দূর থেকে বসে আসলে হয় না, অনেকের হয় না তা না, হয়ও হয়তোবা, তো ম্যাক্সিমামই হয় না, আচ্ছা একটা সময় খামার বন্ধ করে চলে যেতে হয়। আচ্ছা। আর আপনি আমাদের দেশের যারা শিক্ষিত তরুণ তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন আমি তো? বলবো এদের আসলে এত লেখাপড়া শেষ করে এরা চাকরির পেছনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এভাবে ছোটাছুটি না করে নিজে থেকে কিছু উদ্যোগ নেওয়া উচিত, একটু উদ্যোক্তা হওয়া উচিত। উদ্যোক্তা হইলেই তো সে আরো দুইটা লোক খাটাইতে পারবে, দুইটা লোকের সে কাজের ব্যবস্থা করে দিতে পারবে, হুম। তার নিজের একটা কাজের ব্যবস্থা হইলো, সে আর দুইটা লোকের কাজেও লাগাইতে পারলো,
এইটাই হওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে তারা মানে কি অবশ্যই তাদেরকে তো ছোট পরিসরে করা উচিত, তাই না? ছোট পরিসর, অবশ্যই ছোট পরিসরে করতে হবে। একটা দুইটা গরু দেখে ট্রায়ালে শুরু করতে হবে, কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো এই যে শিখার ব্যাপার সেবার বললেন, তো সেই ক্ষেত্রে কি যে আমাদের সরকারিভাবে যে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে, আপনি কি বলবেন তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কিনা? সরকারিভাবে প্রশিক্ষণ তো হয়, হ্যাঁ। তা আসলে আমরা ওদের সাথে আমরা ওইভাবে মিশি না। প্রশিক্ষণ হচ্ছে, রেগুলারই প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ নিয়ে করতে পারলে আরও ভালো, আচ্ছা, প্রশিক্ষণ নিতে পারলে আরও ভালো। অথবা যদি প্রশিক্ষণ না নিতে পারে সেক্ষেত্রে অভিজ্ঞ যারা আছে এদের তাদের পরামর্শে, থেকে পরামর্শ হ্যাঁ, করতে এদের পারে। পরামর্শে করা যেতে পারে। এতক্ষণ আমরা কথা বলছিলাম মাহফুজুর রহমানের গরুর শেড থেকে। এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি তার বায়োগ্যাস প্ল্যান্টে। আমরা এখন মাহফুজুর রহমানের সাথে কথা বলে তার বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনারা যারা গরুর খামার গড়ে তুলতে চান তাদের জন্য এই বায়োগ্যাস প্ল্যান্টের আইডিয়াটি অনেক উপকারে আসবে, কারণ তিনি কিন্তু তার খামারের যে বর্জ্য সেটি কিন্তু ফেলে দিচ্ছেন না, সেখান থেকে তার পরিবারের চাহিদা মেটাচ্ছেন রান্নাবান্নার কাজের গ্যাস উৎপাদনে। প্রিয় দর্শক, আমরা এখন মাহফুজ ভাইয়ের যে বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে সেখানে অবস্থান করছি এবং তার থেকে আমরা যে বায়োগ্যাস কিভাবে আপনার হচ্ছে উৎপাদন করতে হয় সেই বিষয়ে আমরা একটু জানবো। শুরুতে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, এখানে আপনাদের এটাকে কি বলেন আপনারা? এটা বায়োগ্যাসের প্রথম কাঁচা গোবরটা এখানে দিতে হয়। এটা হচ্ছে কাঁচা গোবরের, সরাসরি গরুর থেকে যে গোবরটা আসছে গোবরটা ওই আসে গোবরটা সেটা এখানে এখানে দিতে হয়। মানে এটা হচ্ছে একেবারে ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ, তাই না? গোবরটা এসে এখানে প্রতিদিন 120 কেজি পরিমাণ গোবর আমরা এখানে দিই। এখানে দেন 120 কেজি। 120 কেজি গোবর দিই। আচ্ছা, তারপরে এখান থেকে আসেন, এখান থেকে গোবরটা এখানে একটা আছে, নালা আছে, পাইপ দিয়ে করা আছে, এখানে একটা হাউস আচ্ছা। করা আছে। বায়োগ্যাস প্ল্যান্ট যেভাবে করে ওরা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বড় একটা হাউস করা, এখানে একটা বড় হাউস আছে, তাই না? হাউস করা। ওই গোবরটা এখানে ঢুকতেছে, এখানেই গ্যাস সৃষ্টি হতেছে। হ্যাঁ এখানে এই যে গ্যাসের চাবিটা, হ্যাঁ। এখানে গ্যাস হচ্ছে, এখান থেকে গ্যাস আমার রান্না বান্নার কাজে চলে উৎপাদনে যাচ্ছে। এই পাইপ দিয়ে বা পাইপ এই দিয়ে লাইন গ্যাস, দিয়ে চলে এই যাচ্ছে লাইন দিয়ে। বাসায়, তাই না? এখন জি, জি। আপনার কয়টা সিলিন্ডার চলতেছে এটা দ্বারা? এখন আমার 3টা সিলিন্ডার, না তো এটা সিলিন্ডার 3টা না, মানে গ্যাসের হচ্ছে চুলা, চুলা। কয়টা জি, চুলা চলে? 3টা চুলা চলতেছে আমার। মানে এটা একদম নন 4টা চুলার ক্যাপাসিটি আমার এখানে, 4টা চুলার। 4টা চুলার ক্যাপাসিটি, 3টা চুলা আমি চালাচ্ছি আপাতত। আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে গ্যাস হওয়ার পরে যেটা যাচ্ছে ওইটা হলো গোবরের ট্যাঙ্কি, মানে গ্যাস উচ্ছিষ্ট যে গোবর। গোবরেরটা, হ্যাঁ, মানে গ্যাসের মানে গ্যাস ছাড়া যে গোবর, গ্যাস ছাড়া যে গোবরটা সেটা এখানে যাচ্ছে এখানে এই এই ট্যাঙ্কে। হাউসটাতে আসতেছে, এই ট্যাঙ্কিতে। আচ্ছা, এই ট্যাঙ্কি ওভারফ্লো হওয়ার পরে চলে যাচ্ছে আমার একদম বাইরে, বাইরে চলে যায় না? একদম বাইরে একটা হাউস করা আছে এখানে। হুম হুম হুম। এই হাউসে গোবর চলে আসতেছে এখানে এখান থেকে আমার যেটা আসতেছে এইটা একটু শুকানোর পরে একটু যখন আসে তখন তো লিকুইড আকার আসে, হ্যাঁ, যখন একটু রোদ্রে তাপে শুকায় তখন আমি এটাকে নিয়ে যাচ্ছি আবার কম্পোস্টে, ভার্মি কম্পোস্টে। ভার্মি কম্পোস্টে। ভার্মি কম্পোস্টে নিয়ে এটা আর গ্যাস ছাড়া এটা দ্রুত কেঁচু এটাকে দ্রুত খাচ্ছে। আচ্ছা, সরাসরি গোবর দিলে যেভাবে সময় সরাসরি লাগতো গোবর বা- দিলে কিছুটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ও, আর এটা তো গ্যাসবিহীন। হুম হুম, গ্যাসটা তো আমি তুলে ফেলছি এখান থেকে, গ্যাসটা যাওয়ার পরে যেটা যাচ্ছে এটা ওরা কিছু খাইতে পছন্দ করে, দ্রুত খায়। আচ্ছা এটা থেকে সারটা আমার তাড়াতাড়ি হচ্ছে আরো। আচ্ছা। তার মানে আপনার খামারের যে গোবর সেটা জি। দিয়ে আপনি প্রথমেই আমি গোবরটাকে ফেলে দিচ্ছি ফেলে না। দিচ্ছেন না, না। যেটা প্রথমেই আসতেছে সেটা হচ্ছে বায়োগ্যাস এখানে আছে। বায়োগ্যাস হয়ে যে গ্যাসবিহীন যে গোবর সেটা আবার যাচ্ছে হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সেরে সেখান থেকে হচ্ছে ভার্মি কম্পোস্ট তৈরি করা তৈরি হচ্ছে। হচ্ছে। জি, জি। মানে খুবই মানে এক্সিলেন্ট একটা আইডিয়া আমার মিশ্র কাছে মনে প্রক্রিয়া। হয়েছে যে কোনো কিছুই কিন্তু ফেলে দিচ্ছি না। ফেলে দিচ্ছেন না, মানে এটা আপনার অবশ্যই অতিরিক্ত একটা মানে আর্নিং এর ব্যবস্থা অবশ্যই, হচ্ছে এখান অবশ্যই, থেকে। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। জি। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি মাহফুজুর রহমানের ভার্মি কম্পোস্ট শেডে। আসলে এটি একটি খামারের অসাধারণ বর্জ্য ব্যবস্থাপনার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি গোবর থেকে প্রথমে বায়োগ্যাস, তারপরে সে গ্যাসবিহীন গোবর থেকে তৈরি করছেন ভার্মি কম্পোস্ট। এটি সত্যি অসাধারণ একটি আইডিয়া। আমরা এখন মাহফুজুর রহমানের সাথে কথা বলে তার থেকে জানব তিনি কিভাবে এই ভার্মি কম্পোস্টের শেডটি গড়ে তুলেছিলেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মাহফুজ ভাইয়ের সেই ভার্মি কম্পোস্টের যে শেড রয়েছে সেখান থেকে। মাহফুজ ভাই, আপনি আসলে এটা কি উদ্দেশ্য নিয়ে আপনার এই ভার্মি কম্পোস্টের শেডটা করেছিলেন? উদ্দেশ্য তো অবশ্যই আছে, উদ্দেশ্য ছাড়া তো আসলে একটা লক্ষ্য ছাড়া তো আগানো যায় না। আমার এটা হলো আমার প্ল্যান ছিল কেঁচো কম্পোস্ট, এটা হলো মূলত একটা কেঁচো কম্পোস্ট। হ্যাঁ হ্যাঁ, ভার্মি কম্পোস্ট গরুর যে গোবর, অনেকে তো গরুর গোবরটা ফেলে দেয়,
আমি সেটা ফেলে না দিয়ে আমি এখানে প্রথমে শুরু করলাম 25টা রিং দিয়ে শুরু করছি আর কি। ওই গোবরটাকে বায়োগ্যাস করছি প্রথমে আমি। বায়োগ্যাস করার পরে যে জৈবটা আসতেছে, সারটা জৈব গোবরটা আসতেছে, গ্যাসবিহীন যে গোবরটা, ওইটা আমি রিঙে দিয়ে দিচ্ছি। রিঙে দিয়ে দেওয়ার পরে এটা 45 দিন সময় লাগে এটা ভার্মি কম্পোস্ট প্রস্তুত হইতে। তাহলে আমার বায়োগ্যাসটাও হইলো, বায়োগ্যাস হওয়ার পরে যে উচ্ছিষ্ট গোবরটা পাইলাম ওইটা দিয়ে আমি জৈব সার পেলাম। জৈব সার হওয়ার পরে যেখানে আমার যে সারগুলা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই সারগুলো আমার বাজারে বেশ চাহিদা, আচ্ছা, ভালোই চাহিদা। আপনি যা উৎপাদন করেন সেটা সেল হয়ে যায়। সেল হয়ে যায়, সেল হয়ে আচ্ছা যায়, আচ্ছা। sell হয়ে এখানে আপনার এখন কয়টা রিং আছে? যায়। আমার এখানে আছে 25টা রিং আছে। আচ্ছা, 25টা। এই রিং গুলার মধ্যে কি কেঁচো দেওয়া আছে? রিংগুলোর মধ্যে কিছু দেওয়া আছে, আমি আপনাকে আচ্ছা, দেখাবো। আচ্ছা, এরকম একটা রিং এ কেমন কেঁচো থাকে নরমালি? কিছু তো ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, নরমালি কেমন থাকে? এই যে, তাই না? গেছে। এটাতে কি পরিমাণ গোবর দেওয়া আছে একটা আমার রিংয়ে? এখানে প্রায় 50-60 কেজি গোবর দেওয়া আছে। 60 কেজি। আর 60 এখানে কেজি। কেঁচো কি পরিমাণ থাকে? কিছু আছে হাফ কেজি পরিমাণ, কিছু আছে হাফ কেজি, তাই না? তো এখান থেকে আপনি এই যে উৎপাদন করতেছেন এই পাশে এগুলো আপনার ভার্মি হচ্ছে কম্পোস্ট। এটাই সেটা। এটা ভার্মি কম্পোস্টটা মূলত হলো কেঁচুর যে মলত্যাগটা করে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, তাই না? কেঁচু হলো পুরা গোবরটাকে খেয়ে ফেলতেছে, হ্যাঁ। খেয়ে ফেলার পরে ওরা যে মলত্যাগ করে ওইটাই ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, এটার কি অন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয়? যেমন মানে কোনো রোগ বালাই না, রোগ বালাই বলতে একটা আছে, সেটা হলো কিছু পিঁপড়া আছে। হ্যাঁ। ওই পিঁপড়া ওরা এই কেঁচুর মধ্যে ঢুকে যায়, ডিস্টার্ব করে কেঁচুকে। আচ্ছা, ওইটা একটু মাঝে মাঝে ওই এইটা ফিনিশ যেই পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। পাউডার পাওয়া যায়, ওটা দিয়ে রাখলে পিঁপড়াটা ঢুকে না। আচ্ছা। আর আপনার গোবর দেওয়ার পরে নরমালি আপনার হচ্ছে কতদিন পরে এই সারটা সংগ্রহ করতে পারেন? গোবর দেওয়ার 40 থেকে 45 দিনের মধ্যে আমার সারটা হয়ে যায়। এরপরে চালনি থাকে, চালনি আছে, আমরা এই চালনি দিয়ে গোবর সার থেকে কিছুটাকে আলাদা করি, আলাদা করে কিছুটা আলাদা করে আবার অন্য একটা রিঙে দিয়ে দিই, রিংয়ে দিয়ে দেন। অন্য একটা রিঙে দিয়ে দিলে ওখানে আবার আমার গোবর দিয়ে দিলে আবার সার শুরু করে। আচ্ছা, মানে একটা পর্যায়ক্রমে চলতে থাকে। পর্যায়ক্রমে একটা সার্কেল আকারে চলে। জি জি জি। আর এই যে মানে ভার্মি কম্পোস্ট থেকে যে জৈব সার বা যেটা উৎপাদন করতেছেন আপনার ভার্মি কম্পোস্ট, এটা আসলে চাহিদা কাদের বেশি? কারা বেশি নিতে পছন্দ করে? এটার চাহিদা হলো যারা শীতকালীন যে সবজিটা করে বা 12 মাসই ধান সবজি হয়, হ্যাঁ। শীতের যে সবজিটা করে ওরাই ওদের চাহিদাটা বেশি। যেমন শসা করে, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, এরা যারা চাষ করে, কমার্শিয়াল যারা চাষ করে, ওদের চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, ওরাই আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে না। বুঝতে পারছি। আপনি কি শুধু এখন পর্যন্ত মানিকগঞ্জের মধ্যেই বিক্রি করতেছেন? মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে আছি। মাঝখানে আমার একটা অর্ডার আসছিল ময়মনসিংহ থেকে। আচ্ছা, তো ওদের প্রাইসিং আমার হয় না, এই ট্রান্সপোর্টের যে সমস্যাটা, ওই ট্রান্সপোর্টের কারণে আমার প্রাইসিং যে প্রাইস ওরা বলছে আমাকে, আমি প্রাইসিংয়ে দিতে পারি না ওদেরকে। আচ্ছা। আমার প্রাইসিং হয় না ওদের সাথে। মানে যার কারণে আপাতত মানিকগঞ্জ ভিতরে আমার চাহিদা হয়ে যাচ্ছে, ভিতরেই মানে আমার এটা ফুলফিল হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। গরুর খামার, বায়োগ্যাস প্ল্যান্ট আর জৈব সার উৎপাদনেই থেমে থাকেননি মাহফুজুর রহমান। তার খামারের পাশেই ছোট্ট পরিসরে গড়ে তুলেছেন মুরগির খামার, যা থেকে মিটছে তার পরিবারের পুষ্টির চাহিদা। এর পাশাপাশি তার বাড়ির পাশেই ছোট্ট একটি পুকুরে মাছ চাষ করেও তিনি সফলতার দেখা পেয়েছেন। মাহফুজুর রহমান এখন শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি এখন তার গ্রামের অনেক তরুণের কাছে এক অনুপ্রেরণার নাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাজিনগর থেকে। আমাদের আজকের ভিডিওর আমরা একেবারেই শেষ প্রান্তে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।